আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টগ্রাম এক্সপ্রেসের সঙ্গে আছে আমি শাবন হোসেন। সুপ্রদর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামী কর্তৃপক্ষ নানান দিক জানতে চাই চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা তার ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতার ব্যর্থতার কথা। সুপ্রদর্শক, আপনারা সকলে জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নির্বাচন। ২৬-এর নির্বাচন, ১২ই ফেব্রুয়ারির নির্বাচন। আসলে অলি গলি চায়ের দোকান থেকে কেন্দ্রস্থল পর্যন্ত এখন পুরো বাংলাদেশ জুড়ে যে আলোচনাটুকু হচ্ছে আসলে কেমন হতে চলছে এই ২৬-এর নির্বাচন, ১২ই ফেব্রুয়ারির নির্বাচন, কতটা চ্যালেঞ্জিং হতে চলছে, কতটা উৎসবমুখর হতে চলছে। ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলছে খুব উৎসবমুখর হবে এই নির্বাচন। আসলে কতটা উৎসবমুখর হতে যাচ্ছে এই নির্বাচন, তা নিয়েও আজ আমরা আলোচনা করব। পাশাপাশি প্রার্থীরা যারা কাজ করছে মাঠে ময়দানে তাদের ভাবনা নিয়ে কথা বলবো। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ভাবনাগুলো তুলে ধরার চেষ্টা করি। পাশাপাশি অন্যতম একটা রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলাম, তারা কতটা সুসংগঠিত নির্বাচনের জন্য। পাশাপাশি অন্যতম একটা আসন চট্টগ্রাম ৭ রাঙ্গুনি আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী, দাঁড়িপাল্লার প্রার্থী কতটা সচেষ্ট আছে, কতটা প্রস্তুতি নিয়ে আছে। এক কথায় পুরো রাঙ্গুনিয়া জুড়ে এই দাঁড়িপাল্লার প্রতীককে পরিচয় করে দেওয়ার জন্য দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী, জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী, তিনি কী কাজটুকু করে যাচ্ছেন এবং জয়ের ব্যাপারে তারা কতটা আশাবাদী এবং কতটা মানে তারা ধারণা কীরকম নির্বাচনের জন্য জয়ের ব্যাপারে, তা নিয়েও আজ আমরা ব্যাপক আলোচনা করবো। আমরা কথা বাড়াবো না। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই এটিএন বাংলা চট্টগ্রাম এক্সপ্রেস টিম মক্কায় অবস্থান করছে। হেরাম শরীফের পাশে, কাবাগরের পাশে অবস্থান করছে আমরা সকলেই। আমরা সৌভাগ্যক্রমে আমরা পেয়েছি চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনের দাঁড়িপাল্লার প্রতীকে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী জনাব ডাক্তার এটিএম রেজাউল করিম। আমরা তার সাথে আজ কথা বলবো, তার পরিকল্পনা নিয়ে কথা বলবো। আমি একটু জানতে চাই যে আপনি তো বেশ প্রচারণা চালাচ্ছেন একদম ডে 1 থেকে, যখন থেকে আপনাকে নির্ধারণ করা হলো জামায়াত ইসলাম থেকে, সেদিন থেকে প্রথম দিন থেকে আপনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এখন কতটা আশাবাদী জয়ের ব্যাপারে? ধন্যবাদ আপনাকে। আসলে আমি মক্কা নগরীতে আসার উদ্দেশ্য হচ্ছে উমরা করা। এখানে আসলে অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই। এখানে আসার পরে আপনার সাথে পরিচয় হয়ে গেল, দেখা হয়ে গেল। এখানে সম্পূর্ণরূপে এটা আমার একটা ট্যুর হচ্ছে, এটা ধর্মীয় ট্যুর। আমি মদিনাতে এসেছি, মদিনা রওজা জিয়ারত করে মক্কাতে এসেছি উমরা করার জন্য। উমরা করেই আমি আগামীকাল আমার দেশে চলে যাব। দেশে গিয়েই আসলে নির্বাচনী প্রচারণায় জড়িত হয়ে যাব। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছে সেজদা দেওয়া, আল্লাহ যাতে আমাদেরকে কবুল করে এবং আমরা যাতে মানুষের সেবা করতে পারি, ওই জন্য এখানে আসা এবং আল্লাহর কাছে সেজদা দেওয়ার জন্য আসা। এই জন্য অন্য কোনো উদ্দেশ্যে এখানে আসা না। আমাদের যে নির্বাচন হবে সামনে ১২ই ফেব্রুয়ারি, ওই নির্বাচনের জন্য আমরা আশা করি ইনশাআল্লাহ। আমি প্রথমে বলি, আমি রাঙ্গুনিয়ার সন্তান। দীর্ঘদিন ধরে মানুষের সাথে আমাদের সম্পর্ক আছে। অনেকদিন থেকে মানুষের আমরা সেবামূলক বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত আছি। তো আশা করি আমরা এই রাঙ্গুনিয়ার মানুষ আমাদেরকে বেছে নিবে এই জন্য যে আমি রাঙ্গুনিয়ার সন্তান, রাঙ্গুনিয়ার সাথে কানেক্টেড। তো আশা করি ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে, এটা আমরা সুনিশ্চিত। আগামীতে নির্বাচন হবে, সেই নির্বাচনে রাঙ্গুনিয়ার মানুষ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে রাঙ্গুনিয়ার স্বার্থ, রাঙ্গুনিয়ার সম্মান অক্ষুণ্ণ রাখবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। ভোটারদের পক্ষ থেকে আপনারা কিভাবে আশা পাচ্ছেন, ভরসা পাচ্ছেন, আপনারা কিভাবে আপনারা কাজ করে যাচ্ছেন, কি পরিকল্পনা নিয়ে আপনি এগোচ্ছেন, বা ভোট ব্যাংক থেকে শুরু করে সবকিছু মিলে আপনার প্রস্তুতিটা একটু জানতে চাই। মানুষের কাছে যাওয়া এবং মানুষের সাথে কথা বলা, মানুষের সুখ দুঃখের কথাগুলো শোনা এবং রাঙ্গুনিয়া আমাদের নিয়ে স্বপ্নও আছে। আমরা রাঙ্গুনিয়াকে একটা ঢেলে সাজাতে চাই, একটা মডেল রাঙ্গুনিয়া করতে চাই। রাঙ্গুনিয়ার মধ্যে যে সমস্যাগুলো আছে এগুলো আমরা অ্যাড্রেস করতেছি। রাঙ্গুনিয়ার যোগাযোগ সমস্যা আপনারা জানেন, দীর্ঘদিনব্যাপী আমাদের যে কাপ্তাই রোড, এই কাপ্তাই রোডটা কোনো প্রশস্ত নেই। তারপরে রাঙ্গুনিয়ার যে ভিতরে আমাদের রাস্তাঘাট বলা যায়, রাস্তাঘাটের খুবই খারাপ অবস্থা এবং এই যে দক্ষিণ রাঙ্গুনিয়া, উত্তর রাঙ্গুনিয়া সহ এই যে মরিয়ম থেকে চন্দ্রকোনা থেকে এই দিক দিয়া
তাজস্থলী যায়, ওদিকে কোদালা, শিলক সহ প্রচুর বান্দরবান যায়। রাঙ্গুনিয়ার অনেক মানুষ আসা যাওয়া করে, ওখানে কিন্তু কোনো সেতু নেই। এইভাবে অনেকগুলা নদী আছে, আপনি দেখবেন ইছামতি নদী, ওদিকে শিলকের নদী, শিলকের মানে যে গ্রামগুলা ওখানে সে যে কানেক্টেড নদীগুলো আছে। তারপরে আমাদের রাজাউনের অনেকগুলা গ্রাম আছে যেখানে আসলে মানুষের সাঁকো দিয়ে মানুষ চলাফেরা করে। পদুয়ার অনেকগুলা গ্রাম আছে, মানুষ সাঁকো দিয়ে চলাফেরা করে। এগুলো আপনি দেখলে আসলে অবাক হয়ে যাবেন। এইজন্য আমরা এই যুগে এসেও যদি মানুষ একটা ছোট নদীর উপর যদি একটা সাঁকো থাকে, মানুষের যোগাযোগ ব্যবস্থা খুবই মানে সমস্যার মধ্যে আছে। তো আমরা চেষ্টা করব, আমরা রাঙ্গুনিয়ার এই সমস্ত আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, যাওয়াতে আমরা চেষ্টা করতেছি এগুলা দেখার জন্য, এবং আমরা অবশ্যই আমরা যে সুযোগ হয় এই যোগাযোগ ব্যবস্থার উন্নতি করব। এরপরে আমাদের রাঙ্গুনিয়াতে আপনার আরেকটা হচ্ছে শিক্ষা। রাঙ্গুনিয়াতে আসলে ভালো মানের স্কুল, কলেজ নেই। আমাদের যে যদি আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা শিক্ষিত করতে না পারি, তাহলে কিন্তু রাঙ্গুনিয়া আমরা পিছিয়ে যাব। এজন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে ঢেলে সাজাতে হবে। এরপরে স্বাস্থ্য। জানেন আমি তো একজন ডাক্তার, স্বাস্থ্য নিয়ে আমার কাজ। আমাদের রাঙ্গুনিয়াতে যে হাসপাতাল আছে, ইসাখালী হাসপাতাল, ওটাকে আসলে সংস্কার করা দরকার। ওটাতে মিনিমাম ১০০ শয্যা করে আধুনিক সরঞ্জামাদি এখানে সজ্জিত করে, যাতে এখানে এই হাসপাতালটা পূর্ণাঙ্গ হাসপাতাল রূপ পায়। আপনাকে বেশ পরিচিত চট্টগ্রামের মধ্যে, সেটা হচ্ছে জনপ্রিয় একটি বা এটা পরিবেশ বান্ধব বলেন, একটি স্বাস্থ্য প্রতিষ্ঠান উন্নতম A গ্রেড মানের, সেটা হচ্ছে পারভিউ হাসপাতাল। আপনি এই হাসপাতালে আপনি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন, ডাক্তার পেশার সাথে আছেন। এই যে পার্ক ভিউ বলেন, ডাক্তার পেশা বলেন, এটা আপনার এই নির্বাচনের ক্ষেত্রে ভালো ইফেক্টিভ বয়ে আনছে কিনা আসলে? এটা তো মানে ওটা সুবাদে তো আপনি রাঙ্গুনিয়ার প্রত্যেকটা জায়গায় আপনি এর আগেও গিয়েছিলেন। নির্বাচন তো এই আজকে কালকে আমরা এর আগে থেকে তো আপনি এই যে পার্ক ভিউর ব্যানারে কিন্তু কাজ করেছেন ভালো। না, পার্ক ভিউ তো রাঙ্গুনিয়ার, এটা পার্ক ভিউ আমরা করেছি তো বেশি দিন হয় নাই, 18 সালে, প্রায় এখন 7-8 বছর হচ্ছে। এর আগে আমরা তো ন্যাশনাল হাসপাতাল করেছি মেহেদীবাগে। ওইটার মাধ্যমে তো আমরা রাঙ্গুনিয়াতে প্রচুর আগে থেকে আমরা রাঙ্গুনিয়ার মানুষকে সেবাও দিচ্ছি, অনেকগুলো মেডিকেল ক্যাম্পও করেছি। আমার পার্ক ভিউর মাধ্যমে মানুষের সেবাও দেওয়া হচ্ছে, মেডিকেল ক্যাম্পও করা হচ্ছে। এরপর আমাদের রাঙ্গুনিয়াতে আমাদের একটা হাসপাতাল আছে, রাঙ্গুনিয়া হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, যেটার মাধ্যমে কোভিডেও আমরা রাঙ্গুনিয়া। সেটা কোথায় অবস্থিত রাঙ্গুনিয়াতে? এটা চন্দ্রকোনা লিচুবাগান। আচ্ছা, আচ্ছা। মহাজন এটা মূল জায়গায় তো আছে। মহাজনের বট্ট যেখানে বলে ওখানে আছে। এটার মাধ্যমে আমরা রাঙ্গুনিয়াতে কিছু কোভিডের সময় মানুষকে আমরা অনেক সেবা দিয়েছি। ওটার মাধ্যমে আমরা চেষ্টা করেছি মানুষকে সেবা দেওয়ার জন্য, এবং আমাদের রাঙ্গুনিয়াতে এই হাসপাতালগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন স্কুলে আমরা চেষ্টা করেছি ব্লাড গ্রুপিং করার জন্য। আমরা হেপাটাইটিস ভ্যাকসিনের ভ্যাকসিন হেপাটাইটিস টেস্ট করেছি, এবার ব্লাড গ্রুপিং করা এবং বিভিন্নভাবে ডায়াবেটিস টেস্ট করে, এগুলো আমরা বিভিন্ন জায়গায় অনেক দিন থেকে এগুলো করে আসতেছি। রাঙ্গুনিয়া মানুষের সাথে আমরা চেষ্টা ছিল মানুষের যাতে স্বাস্থ্য সেবার দিক দিয়ে আমরা কিছুটা হলেও মানুষের কাছে যাওয়া যায়, এটা আমরা এইভাবে অনেকদিন থেকে আমরা এটার সাথে কানেক্টেড আছি। তরুণ প্রজন্ম আসলে এই যে বাংলাদেশের যে একটা অভ্যুত্থান হলো, এটা ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে বাধ্য করা হলো এটা ছাত্রদের বা তরুণদের মাধ্যমে। এই তরুণদের মাঝে এই আপনার দাঁড়িপাল্লা প্রতীককে পরিচয় করা দেওয়ার জন্য বা জামায়াতকে কেন তারা পছন্দ করবে, সেটা করার জন্য আপনি কি করছেন প্রথমত? আর দ্বিতীয়ত হচ্ছে নারীরা। এটা নারীদের একটা রাঙ্গুনিয়াতে নারীদের একটা অবস্থান আছে, তাদের সংখ্যায়ও অনেক ভালো আছে। তো তাদের জন্য তাদেরকে এই যে দাঁড়িপাল্লা প্রতীককে বা জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে পরে কি হবে নারীদের জন্য, এগুলোকে আপনারা বুঝাচ্ছেন কি? জি, আপনি এটা ধন্যবাদ আপনার প্রশ্ন। আমাদের তরুণদের, আপনি জানেন ২০২৪ সালে যে বিপ্লব, রাইট। এই বিপ্লবটা তরুণদের মাধ্যমে হয়েছে। এটা কোনো রাজনৈতিক সংগঠন করে নাই। না। এটা তরুণরাই এইটা এই মোটিভেশন করে, ওরাই অর্গানাইজ করে, ওরাই উদ্বুদ্ধ করে, ওদের মাধ্যমেই আজকে এই ২৪-এর বিপ্লবটা হয়েছে, এবং এটার ফল ভোগ করতেছে রাজনৈতিক দলগুলা। কিন্তু এজন্য তরুণদের, আপনি এই যে তরুণরা অবশ্যই ফ্যাসিস্টের বিপক্ষে আছে এবং এটা নতুনত্ব চাচ্ছে। আপনি তো অবশ্যই তরুণদের দেখেন এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনগুলো হলো, রাইট। এখন বাংলাদেশে ৫টা বড় বড় বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সর্বশেষ হইল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তা আপনি দেখেন রেজাল্ট দেখলে তো বোঝা যাচ্ছে তরুণরা কোন দিকে যাচ্ছে। তরুণদের যে এই তরুণরা মানে কাদের পক্ষে যাচ্ছে। তরুণরা অবশ্যই এমন সরকার চায় যেটা বৈষম্য বিরোধী হবে, কোনো দেশের প্রভুত্ব করবে না, এবং বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসেবে মানুষ মানে বাংলাদেশের যে মাথা উঁচু করে থাকতে হবে, ওইরকম নেতৃত্ব চায় তরুণরা। এই যে তরুণদের যে বহিঃপ্রকাশ আপনি দেখছেন এই ছাত্র সংগ্রহ নির্বাচনগুলোতে, এই নির্বাচনগুলোতে তরুণরাই তারা ভূমিধস বিজয় দিছে। এটা তো আপনি অবশ্যই দেখছেন দাঁড়িপাল্লার পক্ষের যে প্রার্থীগুলা, ওরাই বিজয় হয়ে গেছে, এবং এটা
এটা তো আপনি নিজেই দেখতেই পাইছেন যে এই নারী ভোটার আপনি দেখেন আমাদের রাঙ্গুনিয়াতে অর্ধেক নারী ভোটার। হ্যাঁ রাইট এটাই ৩ লক্ষ প্রায় ৩ লক্ষের বেশি ভোটার, এর মধ্যে ১.৫ লাখের উপর নারী ভোটার। জি এই নারী ভোটারদের বিরাট অংশ আপনি দেখেন এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে নির্বাচন হলো ওখানে নারীদের হলগুলোতে এই যে এই দাঁড়িপাল্লার পক্ষে যারা এই যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ওরা কিন্তু ব্যাপকভাবে ওই নারী ভোটারদের ভোট পেয়েছে এবং ওখানে নারী ভোটারদের কারণেই কিন্তু এই যে ভূমিধস বিজয় হয়েছে। তা আমাদের রাঙ্গুনিয়াতেও আমরা আশা করি নারীরা আমাদেরকে ভোট দিবে, কারণ রাঙ্গুনিয়ার মানে মহিলারা অনেকগুলা আমাদের রাঙ্গুনিয়ারা অনেকে ধর্মপ্রিয় এবং তারপরেও আমরা চাই আমাদের এই দেশটা সব ধর্মের মানুষের দেশ। এখানে আমরা সবাই মিলে বাংলাদেশ, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা বিভিন্ন প্রজাতির আছে আমাদের রাঙ্গুনিয়াতে, আমরা সবাই মিলে আমাদের দেশ। এই যে আমরা চাই আমরা যদি এই নারীরা যদি আমাদেরকে নারী যুবক সবাই আমরা যদি ভোটের মাধ্যমে যদি আমরা জয়যুক্ত হই তা রাঙ্গুনিয়াতে আমরা একটা বৈষম্যপূর্ণ এবং সন্ত্রাস মুক্ত একটা একটা এমন একটা রাঙ্গুনিয়া করতে চাই যেটাতে অবশ্যই আমাদের এই নারীরা সহ যুবক সমাজ অবশ্যই আমরা যদি আমরা একটা জিনিস দেখেন আপনি খেয়াল করে দেখবেন এই যে রাঙ্গুনিয়াতে যখন আমরা প্রতিবেদন করতে যাই আমরা একটু কিছু নেগেটিভ তথ্য চলে আসে, সেটা হচ্ছে মাদক নিয়ে। কারণ মাদকের একটা রাস্তাও বটে কিন্তু রাঙ্গুনিয়া পাহাড়ি অঞ্চলের সাথে রাঙ্গুনিয়া একটু পিঠ হয়ে আসা ওই জায়গাটা একটু মাদকের একটা আখড়াও বলা হয় সেই জায়গা থেকে। এবং বেকারের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণ। আমি একটু তরুণ প্রজন্মের কথা এই কারণে আনলাম, যদি আপনি এমপি হন তরুণদের জন্য আপনি আলাদা করে কি করবেন? আর এবং মাদকের ক্ষেত্রে মাদক একটা একটা দেশের জন্য ভয়ানক একটা বেদিতে রূপান্তর হচ্ছে। আর রাঙ্গুনিয়া আপনি যে আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সেটা কিন্তু একটা রাস্তাও বটে মাদকের। জি, আপনাকে অনেক ধন্যবাদ। রাঙ্গুনিয়াটা আসলে ওইটা একটা ৩ টা পার্বত্য জেলার সাথে সংযুক্ত। একদিকে বান্দরবন, যে রাঙ্গামাটি, একটা খাগড়াছড়ি। এই ৩ টা পার্বত্য জেলার সাথে সংযুক্তার কারণে মাদকের একটা রুট বলা যায় এখানে। আমরা যদি নির্বাচিত হই অবশ্যই আমরা মাদক উৎখাত করব এবং মাদক যাতে এই রুটগুলা এটা আইডেন্টিফাই করে মাদকের রুট আমরা বন্ধ করব। এরপরে তরুণ সমাজ আসলে যে বেকার বলতেছেন, আমাদের আসলে তরুণ সমাজ যে বেকারত্ব আমাদেরকে প্রশিক্ষিত করতে হবে। আপনি প্রশিক্ষিত না করলে তো বেকার থেকে যাবে। কারণ আমরা যদি আমাদের রাঙ্গুনিয়াতে আমাদের টার্গেট হচ্ছে কিছু এই যে ভোকেশনাল কারিগরি প্রতিষ্ঠান আমরা গড়ে তুলব। কারিগরি প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের যে যারা এই শিক্ষিত ছেলে অথবা বেকার যারা ওনাদেরকে আমরা প্রশিক্ষিত করব। প্রশিক্ষিতর মাধ্যমে যদি একটা মানুষকে প্রশিক্ষিত করা যায় তাহলে ওই যে লোক সে নিজে বসেও অনেক কাজ করতে পারবে। এরপরে বিদেশে যখন যাবে, বিদেশেও যদি তারা যায় তাহলে প্রশিক্ষিত মানুষের বিদেশেও তার অনেক মূল্য হবে এবং ওই বিদেশে গিয়েও ভালো একটা বেতনে চাকরি পাবে এবং এটার জন্য আমাদের দেশে রেমিটেন্স চলে আসবে। এই জন্য আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের বেকার যুবকদের জন্য আমরা কারিগরি প্রতিষ্ঠান গড়ে তুলে প্রশিক্ষিত করা। প্রশিক্ষিত করলে অবশ্যই আমাদের এরা কর্মের হাত আপনি যদি এমপি হন সেটা মাদক নামক এই ভয়ানক ব্যাপারটা আপনি দূরীকরণ মানে একদম দূর করতে পারবেন কিনা? কেউ শূন্যের কোণে আমরা কিনা? চেষ্টা করব। আমরা আসলে তো আমাদের সাথে কোনো মাদক আমাদের যারা আছে ওরা কেন মাদক খাইও না, মাদক গ্রহণও করে না। সুতরাং এটা আমাদের জন্য এটা সহজ। কারণ আমরা তো এই যে মাদক ব্যবসা কেউ আমাদের সাথে করব না। আমাদের টোটাল সংগঠন হচ্ছে মাদক মুক্ত একটা সংগঠন। এজন্য এটা আমরা অবশ্যই চেষ্টা করব। আমাদের জিরো টলারেন্স থাকবে মাদক মুক্ত রাঙ্গুনিয়া এবং মাদকের যে রোডগুলো আছে, প্রবেশ পথ এগুলো আমরা ওটা আইডেন্টিফাই করে আমরা বন্ধ করার চেষ্টা করব। তো আপনি এটা নিশ্চিত থাকতে পারেন আমরা ইনশাল্লাহ অবশ্যই মাদক মুক্ত রাঙ্গুনিয়া আমরা গড়ে তুলতে। জি, পাশাপাশি আপনি দেখেন এই রাঙ্গুনিয়া আসনে কিন্তু এত জনসাধারণ কিন্তু তাদের মধ্যে বিদেশে প্রবাসী কিন্তু তাদের একটা অবস্থান আছে। প্রবাসী সংখ্যা বেশি, রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলা হয়। তো আপনি এমপি যদি হন সেক্ষেত্রে প্রবাসীদের জন্য আপনি আলাদা করে কি করবেন? না, এটা ধন্যবাদ। এটা আমি আমার বিভিন্ন বক্তব্যের মধ্যে প্রবাসীদের ব্যাপারটা আমি ১ম দিন থেকেই আমার বক্তব্যের মধ্যে এই কথাগুলো আছে। প্রবাসীদের বাংলাদেশের মধ্যে যে রাঙ্গুনিয়ার প্রচুর আমাদের ভাই, আমাদের অনেক ছেলে, আমাদের অনেক সন্তানেরা বিদেশে থাকে, প্রবাসে থাকে, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে থাকে। কিন্তু প্রবাসীদেরকে আমরা সেরকম সম্মান দিই না। অথচ এই প্রবাসীদের একটা রেমিটেন্স যোদ্ধা। এই প্রবাসীদের যে রেমিটেন্স এটা দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনীতি এখন যে এত সুন্দর অর্থনীতি, মানুষ যে অন্নসংস্থান করতেছে, মানুষ ভালোভাবে চলতেছে, এটার মূল কিন্তু কারিগর হচ্ছে এই প্রবাসীরা। কিন্তু প্রবাসীদের সেরকম আমরা সম্মান দিই না। আমরা অবশ্যই প্রবাসীদের সাথে প্রবাসীদের সাথে আমরা বসে সমস্যাগুলা কি এটা আমরা আইডেন্টিফাই করব। আমরা চেষ্টা করব প্রবাসী সমস্যাগুলো সমাধান করার জন্য। আজকে আপনি একটা দেখেন একটা প্রবাস থেকে একটা যখন আমাদের বাইরে আসে এই যে বিমানবন্দরে ১ম এই ওদের উপরে একটা হয়রানি শুরু হয়ে যায়। ওরা কি আনতেছে?
এমন কি আসতেছে ওদেরকে যদি ওরা যদি অপরাধ করে অবশ্যই অপরাধের বিচার করুক, কিন্তু অপরাধ না করেও সবাইকে এমনভাবে একটা এই যে চোখে দেখা হয়, ওরা এসেই বেচারারা সারাদিন এত কষ্ট করে আসলো দেশে আইসেই প্রথমেই ওরা এই হতাশ হয়ে যায়, মনটা দুর্বল হয়ে যায়, মনের মধ্যে আর হাসি থাকে না। এই যে আমরা চেষ্টা করব অবশ্যই আমরা যদি নির্বাচিত হই প্রবাসীদেরকে আমরা তাদের সম্মান অক্ষুণ্ণ রাখবো এবং প্রবাসী ভাইদেরকে প্রবাসী বোনদেরকে আমরা এমন সম্মানিত করব যাতে ওরা দেশে আসলে নিজেকে কিশোয়ান পাস্তা ইয়াম্মি কিশোয়ান পাস্তা আজ হবে সবার ফেভারিট নাস্তা কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই হেলদি টেস্টি মজা করে খাই কিশোয়ান পাস্তা ম্যাকারনি It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা কিশোয়ান মাফিন কেক হইচই মাতামাতি করি সবে কারাকারি কিশোয়ান মাফিন কেক উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে কিশোয়ান মাফিন কেক আমি মজা কেকের রাজা কিশোয়ান মাফিন কেক খাও মাস্তিতে হারিয়ে যাও কিশোয়ান মাফিন Spell magic. MAGIC ম্যাজিক সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মামস ম্যাজিক। HM Steel Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert দৃঢ় মজবুত শক্তিতে অটুট। HM Steel সম্মানিত বোধ করে। হ্যাঁ, পাশাপাশি একটা দেখি কিন্তু আপনারা এই যে চট্টগ্রাম ৭ রাঙ্গুনি আসনে কিন্তু যারা সংখ্যালঘু বলে আমরা একটু চিহ্নিত করি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের অংশও কিন্তু ভালো এই রাঙ্গুনি আপনার আসনে। সেক্ষেত্রে তাদের বেলায় আপনারা কি করছেন? এক কথা আমি যদি একটু বলি, এভাবে করে যদি বলি, আমরা তো জানতাম মানে পূর্ব থেকে একটা রচিত আছে যে মাইনরিটিরা বা যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা ইসলাম ধর্মের যে প্রার্থী বা ইসলামিক যে রাজনৈতিক দল তাদেরকে কেন আবার ভোট দিবে? কারণ তারা তো অমুসলিম। সেক্ষেত্রে আপনি তাদেরকে এই দাঁড়িপাল্লা প্রতীককে তো পরিচয় করে কষ্ট হচ্ছে কিনা আপনার? মানে তাদের ভোট আপনি পাবেন কিনা এক কথায়? না, তাদের সমর্থন পাচ্ছেন কি? অবশ্যই অবশ্যই, কারণ রাঙ্গুনিয়া আমি যেটা বলি আমরা রাঙ্গুনিয়াতে আমরা সবাই রাঙ্গুনিয়ার সন্তান, জি, আমরা সবাই রাঙ্গুনিয়ার মানুষ। আমাদের এখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলিম থাকবে, সাগমা থাকবে, বিভিন্ন জনের থাকবে। আমরা অবশ্যই আমরা এই দেশের সন্তান, ওরাও আমাদের এই দেশের সন্তান। এই যে আমরা ওদের সাথে বসেছি, ওনাদের সুখ দুঃখের কথাগুলো আমরা শুনেছি এবং আমরা অবশ্যই আমরা আশা করি ওনারা আমাদের সমস্ত ভাইয়েরা, সমস্ত ধর্মের ভাইয়েরা এবার দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিবে। কারণ আমরা এটাই বোঝাতে চেষ্টা করেছি যে আমরা যদি নির্বাচিত হই তাহলে রাঙ্গুনিয়াতে আমরা অন্তত রাঙ্গুনিয়াকে আমরা শান্তির রাঙ্গুনিয়া গড়ে তুলবো। এখানে কোনো সন্ত্রাস থাকবে না। তাদের পক্ষ থেকে সারা কেমন পাচ্ছেন আপনি? আমি শেষ করি, এটা আমাদের রাঙ্গুনিয়াকে আমরা সন্ত্রাস মুক্ত রাঙ্গুনিয়া গড়ে তুলবো। এখানে কোনো ছাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না। আজকে এই যে আমাদের যারা মুসলিম ভাইরা আছে, সংখ্যালঘু ভাইরা আছে, ওনাদেরকে বিভিন্ন রকমের মানে ভয় ভীতির মধ্যে রাখা হয়। এই নির্বাচন আসলে ভয় ভীতির মধ্যে রাখা হয় যাতে ওরা নির্বাচনে যেতে না পারে। তা আমরা আমাদের আশ্বস্ত করতেছি, প্রশাসনকে আমরা দাবি জানিয়েছি প্রশাসন যাতে এই যে ওনাদের ভোটের নিশ্চয়তা দেয়, ওনারা যাতে ওনাদের যে নিরাপত্তা নিশ্চয়তা দেয়, এটার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। তো আমরা আশা করব এইবার ব্যাপকভাবে সাড়া দিবে আমাদের সব ধর্মের ভাইরা, সবাই উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাবে এবং কোনো হানাহানি মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা সুন্দর নির্বাচন হবে। এইটা আমরা আশা করি রাঙ্গুনিয়াতে এটা হবে। এখন তো আপনি প্রথম দিন থেকে আপনি ঘরের দুয়ারে যাচ্ছেন, ভোট চাচ্ছেন, দাঁড়িপাল্লার প্রতীককে পরিচয় করে দিচ্ছেন। সেক্ষেত্রে তরুণদেরকে আপনি এই আপনার ভোটের কাজে প্রচারণা কিভাবে পাচ্ছেন আপনি? তা অবশ্যই আমরা তো তরুণরাই তো
আমাদের মূল চালিকা শক্তি। আপনি দেখেন তরুণরাই এবার এই বিপ্লব, জুলাই বিপ্লবটা মূলত তরুণরাই তো ব্যাপক আমাদের সাথে অংশগ্রহণ আছে এবং তরুণদের ব্যাপক সাড়া আছে। তরুণরাই যারা এই তরুণরাতে এই পর্যন্ত ভোট দিতে পারে নাই এবং তাদের মূল কথা হচ্ছে এবার তারা তরুণরাই দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দিবে। ওদের জীবনের প্রথম ভোট দাঁড়িপাল্লার প্রতীকেই ওরা দিবে। এটা তরুণরা এবার বদ্ধপরিকর। মানে এরকম আশ্বস্ত হয়েছে না? হ্যাঁ, তো অবশ্যই আশ্বস্ত হয়েছে। আপনি দেখেন তরুণরা, আমি যখন যাই তখন এলাকায় তরুণদের একটা মিছিল শুরু হয়ে যায় এবং যুবকরা ওরা আনন্দ চিত্তে স্বতঃস্ফূর্তভাবে ওরা দাঁড়িপাল্লার পক্ষে দিবে। আমি আগে বলছি না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো দেখেন আপনি নির্বাচনে রাইট। নির্বাচনে তরুণরাই যে ভোট দিছে, তরুণরাই ভোট দিয়ে তো এই যে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলকে পূর্ণ প্যানেলে সুতরাং তরুণদের প্রথম মানে এবার প্রথম যেটা পছন্দনীয় মার্কা সেটা হচ্ছে দাঁড়িপাল্লা। তফসিল ঘোষণার পূর্ব থেকে ইন্টার গভর্নমেন্ট বলছে এইবার নির্বাচন খুব চ্যালেঞ্জিং হবে, উৎসব মুখর হবে, মানে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে সকলে ভোটাররা যাবে। আপনি কোনো আশঙ্কার মধ্যে আছেন কিনা যারা ফেটিএম রেজাল্ট করি? না, আমার এরকম কোনো আশঙ্কা নেই। আশঙ্কা থাকলেও আমি আশা করব আমাদের যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, আমাদের নির্বাচন কমিশন, আমাদের গর্বের সম্পদ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ বাহিনী, বাংলাদেশ এই যে আনসার বাহিনী, আমাদের এই যে বাংলাদেশ বিজিবি সহ সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী stakeholder আছে এবং আমাদের যে প্রশাসন, আমাদের যারা প্রশাসনিক কর্মকর্তা আছে আমরা আশা করব এইবার এই যে আইন শৃঙ্খলার ব্যাপারে ওরা কঠোর থাকবে এবং কোনো সন্ত্রাসীদেরকে আশ্রয় দিবে না কেউ, এবং যে যারা অবৈধ অস্ত্র ধারণ করে অবৈধ অস্ত্রদের উদ্ধার করবে, অবৈধ অস্ত্রদেরকে গ্রেপ্তার করে সারা দেশে একটা সুন্দর নির্বাচন উপহার দিয়ে উৎসবমুখে মানুষ ভোট দিবে। কারণ মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আপনি দেখছেন মানুষ অনেকদিন ভোট দিতে পারে না, প্রায় 17-18 বছর ভোট দিতে পারে না। মানুষ ভোট দেওয়ার জন্য উৎসবমুখে পরিবেশ আছে। তা আমি আশা করব আমাদের সরকার এই যে চ্যালেঞ্জটা নিবে এবং সরকার যখন এই চ্যালেঞ্জটা নিবে, সরকার ও সারা বাংলাদেশে পৃথিবীর কাছে এই তত্ত্বাবধায়ক সরকার একটা নজিরবিহীন তত্ত্বাবধায়ক সরকার হবে এবং মানুষ এই যে এটা একটা এই যে একটা রেকর্ড হবে আর কি। আমি আশা করি এটা সেটা তো পুরো বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে। আমি দুটো প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনি কোনো এই ধরনের আশঙ্কা করছেন কিনা? একটা পূর্ব থেকে এটা প্রচলিত, সেটা হচ্ছে বুট বক্স নিয়ে যাওয়া, একটা কেন্দ্র দখল করে ফেলা, এই ধরনের কোনো আশঙ্কা আছেন কিনা? দ্বিতীয় প্রশ্ন যেটা, এই ধরনের এমনতর কাজ জামায়াত ইসলাম বা আপনি করবেন কিনা? আমি যেটা আশঙ্কা তো অবশ্যই আছে। আমি বলছিলাম না, আশঙ্কাটা আছে। তো আমরা চেষ্টা করব এই আশঙ্কাটা এইটা অমূলক হবে। আমাদের বর্তমান যে মানে আপনার হাত ধরে কি ধরনের কাজ হতে পারে? আমাদের হাত দিতে হবে না, এটা প্রশ্নই আসে না। আমাদের এগুলা আমাদের কোনো প্রশ্নই আসে না। আমাদের এই যে একটাই চাওয়া, সে জনগণ যাকে ভোট দিবে, জনগণ যে আমাদেরকে ভোট দেয় আমরা ইনশাল্লাহ নির্বাচিত হবে। আর জনগণ যদি আমাদেরকে ভোট না দিতে হবে না। কিন্তু আমাদের ওইরকম কোনো এরকম ইচ্ছেও নাই যে জোর করে ভোট দেওয়া, ভোট আদায় করে, আমাদের কোনো ইচ্ছা নেই। আমাদের কোনো এরকম কর্মসূচি এখন আপনি কি আশঙ্কায় ভুগছেন? যেহেতু আপনার প্রায় 11টি দল ঐক্যবদ্ধ হলেন, রাজনৈতিক দল, এনসিপির কথা যদি আমি বলি, যে স্টেক হোল্ডার বলা হয়, এই যে গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার, তারাও আপনাদের সাথে যুক্ত হলো। আবার যা খেলাফত মজলিস, বাংলাদেশ ইসলামী আন্দোলন থেকে শুরু করে আবার এলডিপি আছে, সব এত শক্তিশালী রাজনৈতিক দল একত্রিত হলো। এটা আপনাদের শক্তি মনে করছেন কিনা? এখন এক্ষেত্রে কি আপনাদের প্রধানতম প্রতিপক্ষ হচ্ছে বিএনপি, তাদেরকে কোনো চ্যালেঞ্জই মনে করছেন কিনা আপনি? এটি আমি কাউকে চ্যালেঞ্জ মনে করি না। কারণ আমাদের যে 11টা দল বর্তমানে ঐক্যবদ্ধভাবে এই যে নির্বাচন মাঠে কাজ করতেছে। আমরা আশা করি এই যে জনগণ আমাদের সাথে থাকবে। জনগণই আছে আসলে মূল শক্তি। জনগণ যাকে পছন্দ করে তাকে নির্বাচিত করবে। আমরা কাউকে এরকম মনে করি। সবাই তো বিএনপিকে কোনো চ্যালেঞ্জই মনে করছেন আমরা কিনা? কাউকে চ্যালেঞ্জ মনে করতেছি না। কারণ সবাই তো ভোটের মাঠে সবাই আছে। হ্যাঁ। সবাই তাদের কর্মসূচি উপস্থাপন করবে। সবাই তাদের জনগণের কাছে যাবে। জনগণ যাকে পছন্দ করে তাকেই ভোট দিবে। জনগণ যাকে মনে করে সেই নির্বাচিত হবে। কাউকে আমরা এরকম প্রতিপক্ষ, সবাই তো আমাদের প্রতিপক্ষ, এটা তো স্বাভাবিক। যেহেতু ভোটের আমরা আছি, সবাই তার রাঙ্গুনিয়ার জনগণ কোনো স্বপ্ন দেখছে কিনা? আসলে যে জাতীয় পার্টি দেখেছে, আওয়ামী লীগ দেখেছে, বিএনপি দেখেছে, আপনাদেরকে কখনো ক্ষমতায় দেখেনি। তো সেই জায়গায় জনসাধারণ কি চায়? আসলে নতুনত্ব চায় কিনা, আপনাদেরকে একবার ক্ষমতায় দেখতে চায় কিনা? এটা আপনার আশা, ভরসা, আশ্বাস সারা কি পাচ্ছেন আপনারা? অবশ্যই এটা বাংলাদেশের জনগণই। কারণ বাংলাদেশের জনগণ সবাইকে দেখেছে। মানুষ এখন নতুন চাচ্ছে। কারণ মানুষ চায় একটা দুর্নীতিমুক্ত দেশ, দুর্নীতিমুক্ত সমাজ, একটা সন্ত্রাসমুক্ত দেশ, একটা সন্ত্রাসমুক্ত সমাজ, এটা ইনসাফ মুক্ত
বাংলাদেশ চাই একটা ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ চলুক, মানুষ এটা চাচ্ছে। এই জন্য মানুষ এখন পরিবর্তন চাচ্ছে। আপনি শুধু এটা আমাদের রাঙ্গুনিয়াতে না, সারা বাংলাদেশে মানুষ পরিবর্তন চাচ্ছে। তার উদাহরণ তো আমি বললাম ছাত্র সংসদ নির্বাচনগুলো, এটা একটা বিশাল একটা, আপনি কি সোজা মনে করেন ডাকসু যে বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট, তো ডাকসুতে জয় হওয়া এটা কি সোজা? ডাকসুতে আপনি বিপির ভোট দেখছেন কত ডিফারেন্স? তাহলে এটা দ্বারা আপনি কি আমাদের কি মেসেজ দিচ্ছি এই দেশের ছাত্র সমাজ? এবং আমরা একদম শেষ প্রান্তে আছি। আমি একটু এটুকু জানতে চাই, বিএনপির প্রার্থী যিনি আছে রাঙ্গুনিয়াতে, তার আগে কিন্তু আপনি মাঠে কাজ করছেন। আমরা এক কথায় জানি কি, প্রস্তুতি যার ভালো, পরীক্ষার রেজাল্ট তার তত ভালো। আপনি তো অনেক আগে থেকে বইটা পড়তেছেন, নিশ্চয়ই প্লাস পাবেন। না, এটা তো সবাই তাদের কাজ করতেছে, বিএনপির প্রার্থীও কাজ করতেছে, ওনারও কাজ করতে, আমরাও কাজ করতেছি, অন্য আরেকটা প্রার্থী আছে উনিও কাজ করতেছে, সবাই কাজ করতেছে। আমি আপনাকে বলছিলাম সবাই কাজ করতেছে। হ্যাঁ, কাজ করার পরে জনগণ যাকে পছন্দ করে তাকেই রায় দিবে, সেই বিজয়ী হবে। আপনি রাঙ্গুনিয়া তো খুব সুন্দর একটা এলাকা, পাশে 3টি পার্বত্য জেলা আছে। তো সেই জায়গায় আপনি প্রত্যন্ত জায়গায় আপনি যাচ্ছেন কিনা, প্রতিটা রাস্তাঘাট সম্পর্কে আপনার ধারণা আছে কিনা, কোন জায়গায় কি প্রয়োজন আছে, কি সম্ভাবনা আছে, কি সংকট আছে, তা নিয়ে আপনার জ্ঞান ধারণা আছে কিনা? না, রাঙ্গুনিয়া তো আমি আগেই বলছিলাম না, রাঙ্গুনিয়াতে আমরা সব জায়গায় গেছি, আমি সব ইউনিয়ন অধিকাংশ জায়গায় গেছি। এগুলো তো এখন আমাদের নোট ডাউন করতেছি, কোথায় কি সমস্যা, কোথায় সম্ভাবনা। আমরা ইনশাল্লাহ সুযোগ পেলে এইগুলো আমরা এই যে চেষ্টা করব। আর আপনি যেটা আসল একটা প্রশ্ন আপনি করেন, রাঙ্গুনিয়া হচ্ছে আমাদের রাঙ্গুনিয়া একটা কৃষি প্রধান এলাকা, রাইট। শস্য ভাণ্ডার বলা যায়। আমাদের এটা কৃষি আপনাদের গোমাই বিলও আছে ওই হ্যাঁ, রাঙ্গুনিয়া এটা কৃষি প্রধান দেওয়া, এবং কৃষি হচ্ছে আমাদের রাঙ্গুনিয়ার মূল মানে কাজ, সোর্স অফ হ্যাঁ, জীবিকা নির্বাহের মধ্যে অন্য আমাদের রাঙ্গুনিয়ার বলা যায় এটা গর্ব নিয়া সারা বাংলাদেশের মানুষ রাঙ্গুনিয়াকে গোমাই বিল দিয়ে চিনে, এই জন্য এটা শস্য ভাণ্ডার বলা যায়। তা আমরা চেষ্টা করব কৃষি প্রধান দেশ, আমরা কৃষকদের যে সমস্যাগুলা এগুলো আমরা অবশ্যই এটা চেষ্টা করব যাতে এটা সমাধান করতে পারি, এবং গোমাই বিলকে তার ঐতিহ্য যাতে ফেরত আসে, অন্নপল্লী নদীর ঐতিহ্য যাতে ফেরত আসে আমরা চেষ্টা করব। আমাদের যে স্বাভাবিক যে ন্যাচারাল প্রাকৃতিক যে সম্পদগুলো, এই প্রাকৃতিক সম্পদগুলো আমরা যাতে রক্ষা করতে পারি, এবং প্রাকৃতিক সম্পদগুলো যদি আমরা রক্ষা করতে পারি তাহলে রাঙ্গুনিয়া অবশ্যই উন্নত হবে, এবং মানুষ রাঙ্গুনিয়াতে যে আসবে। আমরা চেষ্টা করব রাঙ্গুনিয়া একটা টুরিস্ট প্লেস, একটা পর্যটনের একটা হাব ধরা যায়। একটা পর্যটন হাব। অবশ্যই আমাদের পাশে আপনি রাঙ্গামাটি, এদিকে কর্ণফুলী, এদিক দিয়ে বান্দরবন, তাহলে অবশ্যই রাঙ্গামাটি। এক কথায় কর্ণফুলী নদী তো রাঙ্গুনিয়াকে 2টি অংশ বিভক্ত করেছে, একটা দক্ষিণ রাঙ্গুনিয়া, একটা উত্তর রাঙ্গুনিয়া। আপনি একটু খেয়াল করেছেন, আপনি যেহেতু সব জায়গায় যাচ্ছেন, আপনি রাঙ্গুনিয়ারই সন্তান, প্রথম থেকে আপনি কাজ করে যাচ্ছেন। রাঙ্গুনিয়ার কিন্তু এই নদী ভাঙ্গন খুব প্রকট আকার দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যদি এমপি হন পরে কি করবেন আপনি? না, এটা তো আমি আসলে এটা তো অনেকটা বর্তমান যে এই যে বালুর সমস্যা, লালু উত্তোলন একটা বড় ধরনের একটা সমস্যা, তুলে একটা বড় সমস্যা। বালু রাঙ্গুনিয়ার এই যে নদীর গতি প্রকৃতি আসলে নষ্ট করবে, এবং প্রাকৃতিক যে ভারসাম্য এটা নষ্ট হয়ে যাচ্ছে। এই ভারসাম্য নষ্ট করতে গেলে অবশ্যই আপনি অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে। যারা বৈধভাবে, যেটা সরকার নির্ধারিত এটা আসবে, বাকি অবৈধ বালু বন্ধ না করলে আপনার নদী ভাঙ্গন বন্ধ হবে না। এই জন্য আমাদের অবশ্যই চেষ্টা থাকবে ভবিষ্যতে এই যে অবৈধ বালু ব্যবসা বন্ধ করা, এবং নদী ভাঙ্গন রোধ করা, এবং নদী যেগুলো ভেঙে যাচ্ছে এগুলো অবশ্যই আমাদেরকে এটার ব্যবস্থা নিতে হবে। ওকে, শেষ প্রশ্ন। এখন এই মুহূর্তে রাঙ্গুনিয়া অনেক ভোটার আপনাকে দেখছে, রাঙ্গুনিয়া ভোটারদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে কিনা? আমার রাঙ্গুনিয়াবাসীর উদ্দেশ্যে বক্তব্য, হ্যাঁ, আমরা ইনশাল্লাহ রাঙ্গুনিয়াবাসী, আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমি একজন রাঙ্গুনিয়ার সন্তান, রাঙ্গুনিয়ার মাটি মানুষের সাথে আমার পরিচয়। আমি আশা করব রাঙ্গুনিয়ার সন্তান হিসেবে, রাঙ্গুনিয়ার একজন ভূমিপুত্র হিসেবে রাঙ্গুনিয়ার মানুষ আগামী নির্বাচনে আমাদের দাঁড়িপাল্লা প্রতীকে জয়যুক্ত ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। এবং আমরা একটা আধুনিক রাঙ্গুনিয়া, একটা দুর্নীতিমুক্ত রাঙ্গুনিয়া, সন্ত্রাসমুক্ত রাঙ্গুনিয়া, একটা মাদকমুক্ত রাঙ্গুনিয়া আমরা ইনশাল্লাহ উপহার দিব। আশা করি রাঙ্গুনিয়ার মানুষ আমাদের পক্ষে থাকবে। অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি এই পবিত্র নগরীতে এসেছেন ইবাদত করার জন্য। এই ইবাদতের মধ্যখানে আমাদের এই 10 বাংলা টিম যেহেতু অবস্থান করছে, চট্টগ্রাম এক্সপ্রেস টিম যেহেতু এই পবিত্র নগরীতে অবস্থান করছে, আপনাকে পেয়েছি। খুবই ব্যস্ত আছেন, ইবাদত করছেন, এই সেই ব্যস্তম সময় থেকে 10 বাংলাকে সময় দিয়েছেন। এই 10 বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক,
আপনারা সকলে জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আমরা ২৬শে নির্বাচন ১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কথা বলেছি। অন্যতম একটি আসন চট্টগ্রাম ৭ রাঙ্গুনি আসন নিয়ে কথা বলেছি এবং রাঙ্গুনি আসনের জামাত ইসলামের মনোনীত প্রার্থী তার স্বপ্নটা কী, তিনি নির্বাচিত হলে পরে কী কাজটুকু করবেন, কী পরিবর্তনটুকু করবেন এবং রাঙ্গুনের মধ্যে কী সংকট সম্ভাবনা আছে তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করেছি। আমরা আজ কথা বলছি পবিত্র নগরী মক্কার জমিন থেকে কথা বলছি। পাশাপাশি আমরা পেয়েছি আমাদের সম্মানিত অতিথিকে আমরা পেয়েছি এই মক্কার নগরীতে। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টগ্রাম এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। কিশোয়ান পাস্তা ইয়াম্মি কিশোয়ান পাস্তা আজ হবে সবার ফেভারিট নাস্তা কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই হেলদি টেস্টি মজা করে খাই কিশোয়ান পাস্তা ম্যাকারনি It's tasty, fantastic and yummy মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা কিশোয়ান মাফিন কেক হইচই মাতামাতি করি সবাই কারাকারি কিশোয়ান মাফিন কেক উল্লাসে আনন্দে নকশরে খেলাতে কিশোয়ান মাফিন কেক আমি মজা কেকের রাজা কিশোয়ান মাফিন কেক খাও মাস্তিতে হারিয়ে যাও কিশোয়ান মাফিন Spell magic. MAGIC magic সুস্বাদু পুষ্টিকর কিশোয়ান নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোয়ান নুডলস, মামস ম্যাজিক। HM Steel Expert HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM Steel।